আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের ৯৯ নম্বর এপিসোডের চতুর্থ ঘটনায়। এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ওনার ঘটনা কিন্তু অনেকগুলো ইতোমধ্যে আমাদের চ্যানেলে আমরা প্রচার করেছি। ওনার নাম মোহাম্মদ সোহেল রানা। ওনার বাড়ি ঢাকার সাভারের বলিয়ারপুরে। তো উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি ওনার আম্মুর মুখ থেকে শুনেছিলেন। ওনার আম্মুর এক বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ওই বান্ধবীর নাম হচ্ছে রাহেলা, মানে রাহেলা আন্টির সাথে ঘটে যাওয়া ঘটনা। তো ঘটনাটির সময়কাল ১৯৯০ কি ৯১ সালের দিকে, রমজান মাসে ঘটনাটির সূত্রপাত হয়। ১৯৮৯ বা ৯০ সালের দিকে এই রাহেলা আন্টির বিয়ে হয়েছিল মানিকগঞ্জ জেলার কোন একটা এলাকায়। এলাকাটার নামটা নিশ্চিত করে বলতে পারেন নাই সোহেল রানা ভাই। তো এই রাহেলা আন্টির বাবার বন্ধুর ছেলের সাথে বিয়ে হয়েছিল। রাহেলা আন্টি থাকতেন ঢাকাতে। এখন ঢাকাতে থেকে অভ্যস্ত একটা মেয়ে গ্রামে গিয়ে সংসার করাটা তার জন্য একটু মানিয়ে নেওয়াটা টাফ। তো যেহেতু তার বাবার বন্ধুর ছেলে, উনি আসলে বিয়েতে খুব একটা রাজি না থাকলেও ফাইনালি আর অমত করেন নাই, বিয়ে হয়ে যায়। বিয়ের পর উনি ওনার স্বামীর চলে যান। তো স্বামীর বাড়িতে যাওয়ার ১৫ দিন পর উনি আবার নিজের বাবার বাড়িতে আসেন। এখন আসার পর উনি বলে যে আমি আর ওই বাড়িতে যাব না, আমার ভালো লাগে না। এখন কেন ভালো লাগে না, এর পেছনে কারণটা হলো ওই যে বাড়িটা, ওই বাড়ির ৩ পাশে হলো বাঁশঝাড়, বেশ বড় বড় বাঁশ সেখানে আছে। আর উঠোনের একটা পাশে হচ্ছে রান্নাঘর। তো একটা বাড়ির ৩ পাশে বাঁশঝাড়, এমনকি ওই বাড়ির পেছন সাইড যেটা, ওই পেছন সাইডেও বড় বড় বাঁশ রয়েছে এবং বাঁশ হেলে ওই টিনের চালের উপর চলে আসে। বাতাসে ওই বাঁশগুলো যখন নড়ে, বা কঞ্চিগুলো সাথে সাথে নড়ে, বাঁশের কঞ্চির সাথে টিনের চালের যখন একটা ঘর্ষণ হয়, এক ধরনের কিন্তু শব্দ হয়। এই শব্দটা কিন্তু অনেকেই আমরা শুনেছি, আমি নিজেও শুনেছি। তো রাহেলা আন্টি তো ঢাকায় থেকে অভ্যস্ত। উনি এই জায়গাতে আসলে ওইভাবে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না, ভয় ভয় লাগতো। আর ভয় লাগার মতোই তো পরিবেশ, কারণ ওনার যে শ্বশুর বাড়ি, ওই শ্বশুর বাড়িতে লোক সংখ্যাও ছিল কম, মাত্র ৪ জন লোক, উনি সহ, মানে শ্বশুর, শাশুড়ি, তার হাজব্যান্ড আর উনি, এই ৪ জন, আর কেউ নাই। আর ওখানে আশেপাশে বাড়িঘরগুলো ছিল, একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্ব বেশ ভালোই। কেউ কারো বাড়িতে খুব প্রয়োজন ছাড়া যেত না, যেহেতু দূরে দূরে বাড়ি, একদম গ্রাম অঞ্চলে বাড়িটা। রান্নাঘর থেকে যখন রান্না করে বড় ঘরে, মানে যে ঘরে সবাই থাকেন বা খাওয়া দাওয়া করেন, ওখানে আসতে হতো, তখন ওই চালের উপর যে বাঁশঝাড়, ওই দিকে কিন্তু নজর যেত। এই রাহেলা আন্টি উনি যখন রান্নাঘর থেকে রান্না করা খাবার নিয়ে ঘরের মধ্যে যেতেন, তখন নাকি ওই চালের উপর যখন ওই বাঁশের দিকে নজর পড়তো, ওনার ভয় লাগতো। আর যেহেতু রাহেলা আন্টির বাবার বন্ধুর ছেলের সাথে বিয়ে হয়েছে, এই জন্য ওনার যে শ্বশুর শাশুড়ি, তারাও রাহেলা আন্টিকে নিজের আপন মেয়ের মতোই দেখতেন, খুব ভালোবাসতেন। আর শাশুড়ি ওনাকে দিয়ে পারতপক্ষে রান্না করাতেনই না। একে তো নতুন বউ, তারপরেও রান্নাঘরের কাছে সহজে যেতে দিতেন না, কিছুটা এগিয়ে জুগিয়ে দেয়া, এই আর কি। আর রান্না করার পর জাস্ট খালি খাবারটা পরিবেশন করতে হতো ওই রাহেলা আন্টিকে। এভাবেই চলছিল। তো ১৫ দিন পরে আসার পর উনি আর যেতে চান না। এদিকে কি হয়, রমজান মাস চলে এসেছে, বাড়িতে তো লোকজন নাই। হঠাৎ করে এই রাহেলা আন্টির শাশুড়ির প্রচন্ড জ্বর এসেছে। এখন লোক তো নাই বাড়িতে কেউ। এই রাহেলা আন্টির যিনি হাজব্যান্ড, উনিও তার স্ত্রীকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খুব বেশি জোরাজোরি করছিলেন না, কারণ আসলেই তো একটা ভয়ঙ্কর পরিবেশ আসলে তার বাড়িতে। এই জন্য উনি শহর থেকে গিয়ে ওই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারছিলেন না। চিন্তা করছিলেন থাক না, তার বাড়িতেই, বাবার বাড়িতেই থাক। তো ওনার হাজব্যান্ড শ্বশুর বাড়িতেই আসা যাওয়া করতেন, রাহেলা আন্টির সাথে দেখা করতেন, ওখান থেকেই আবার ওনার কর্মস্থল ঢাকাতে চলে যেতেন। তো এভাবে কাটছিল। তো রমজান মাস যখন চলে আসে, রাহেলা আন্টির শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন। তখন বাধ্য হয়েই উনি নিজেই শ্বশুর বাড়িতে যান। এমত অবস্থায় তার তো আসলে যাওয়াটা উচিত। তো উনি যখন যাচ্ছিলেন,
ঢাকা থেকে মানিকগঞ্জ আসতে আসতে তখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি। আর ওই দিনটা এমন ছিল যে ওই রাত্রে সাহরি করে পরের দিন থেকে রোজা। ওনার হাজবেন্ডের সাথে উনি যাচ্ছিলেন ভ্যানে করে, মানিকগঞ্জে বাস স্ট্যান্ড এখন আমরা যেটা দেখি, ওখান থেকে ভ্যানে করে 3-4 কিলো যেতে হতো ভেতর দিকে, এমনটাই জানিয়েছেন আর কি সোহেল রানা ভাই। তো যাচ্ছিলেন একটা জায়গা দিয়ে, ওই জায়গাটা বেশ অন্ধকার ছিল। হঠাৎ করে নাকি রাহেলা আন্টি বলে ওঠেন তার হাজবেন্ডকে যে আমার তো খুব শীত লাগছে, খুব ঠান্ডা লাগছে আমার। তখন আসলে শীতের সময় ছিল না, কিন্তু ওনার খুব শীত লাগছিল। অনেক সময় জ্বর আসার আগে এরকম হঠাৎ করে শীত লাগে, কাঁপুনি দিয়ে একটা শীতের ভাব আসে আর কি শরীরে। তখন ওনার হাজবেন্ড কি করেছেন যে ওনার কাছে একটা চাদর থাকতো সব সময়, তো ওই চাদরটা রাহেলা আন্টির শরীরে পেঁচিয়ে দেন। তো রাহেলা আন্টিও, উনি ভ্যানে বসে আছেন, এইভাবে বাড়িতে চলে আসেন। বাড়ি আসতে আসতে আবার উনি স্বাভাবিক হয়ে যান আর কি, আর কোনো সমস্যা নাই। এসে দেখেন ওনার শাশুড়ির প্রচণ্ড জ্বর। উনি তাড়াতাড়ি করে শাশুড়ির সেবা শুশ্রূষা শুরু করে মাথায় জলপট্টি দেন। তো কিছুটা জ্বর কমে আসে ওনার সেবা শুশ্রূষা আল্লাহর রহমতে। রাত বেজে গেছে প্রায় 1টা। এদিকে সাহারি করতে হবে, রান্না বাড়া করতে হবে। উনি আবার রান্নাঘরে চলে গিয়েছেন রান্না করার জন্য। এখন বাড়ির সদস্যরা তো আসলে মাত্র 4 জন। এখন ওনার শ্বশুরও তো বৃদ্ধ হয়ে গেছেন। এখন ওনার শ্বশুর ওনার শাশুড়ির পাশে বসে আছেন। রাহেলা আন্টি তার স্বামীকে বলেন যে আমার সাথে একটু এগিয়ে জুগিয়ে দাও, এত রাতের বেলা আমার তো ভয় লাগছে। এদিকে ওনার হাজবেন্ড এতটাই ক্লান্ত ছিলেন যে উনি যে বলছেন, ডাকছেন বারবার, যতবার হু হু এরকম করে উত্তর নেন, কিন্তু এটা টোটালটাই ঘুমের ঘরে, মানে উনি কোনোভাবেই শুনছেন না রাহেলা আন্টি কি বলছেন। এতটা ক্লান্ত, গভীর ঘুমে চলেছেন, গভীর ঘুমের মধ্যে উনি উত্তর দিচ্ছেন। তো রাহেলা আন্টি বুঝতে পারেন যে ডাকাডাকি করে রেখে লাভ নাই, এ খুব ক্লান্ত, কোনোভাবেই উঠবে না, যাই আমি একাই রান্নাঘরে চলে যাই। তো উনি রান্নাঘরে গিয়ে রান্না বাড়া সেরেছেন। তো রান্না করার পর উনি ভাতটা যখন হয়েছে আর কি, ভাতটা হাতে নিয়ে ঘরে আসবেন। তো ওই যে ঘরের উপর যেই বাঁশগুলো আছে হেলে পড়া, হঠাৎ করে ওনার নজর যায় একটা বাঁশের দিকে, যে বাঁশটা বেশ বড় সড়ো ছিল কিন্তু হেলে পড়া ছিল চালের উপরে। দেখেন যে হেলে পড়া, যে বাঁকা হয়ে গেছে যে অংশটা আর কি ধনুকের মতো, ওই অংশে একদম রাহেলা আন্টির চেহারার একটা মহিলা বসে আছে, একটা মেয়ে বসে আছে। কিন্তু এই মেয়ের মুখের একটা পাশ বাঁকা, তার হাত বাঁকা, প্যারালাইজড রোগীর মতো, তার পায়ের নিচের অংশ বাঁকা। অনেক সময় বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষগুলো বা প্রতিবন্ধী মানুষগুলোকে যখন দেখি এই ধরনের অবস্থা ঠিক তেমন। আর এই ধরনের বাঁকা মুখওয়ালা মানুষরা যেভাবে কথা বলে, অস্পষ্টভাবে কথা বলে, গোঙায় গোঙায় কথা বলে, ঠিক ওই বাঁশের উপর বসে ওই মেয়েটা ওইভাবে গঙিয়ে গঙিয়ে ডাকছিল, রাহেলা এদিকে আয়, এদিকে আয়, এইভাবে ডাকছিল। এই দৃশ্য দেখার সাথে সাথে এই রাহেলা আন্টি তো প্রচন্ড জোরে দেন এক চিৎকার দিয়ে ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। আর ভাতের পাতিল উঠোনে পড়ে সমস্ত ভাত চারদিকে ছড়িয়ে যায়। ওনার প্রচন্ড জোরে এই চিৎকার শুনে ওনার শ্বশুর ছুটে আসেন। এই চিৎকারে ওনার হাজবেন্ডেরও ঘুম ভেঙে যায়। ওনার শাশুড়ি অসুস্থ শরীর নিয়ে বাইরে আসেন, এসে দেখেন যে উনি এরকম ফেইন্ট হয়ে পড়ে আছেন। তাড়াতাড়ি ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়। ওনার ওই রাত্রে আর জ্ঞান ফেরে নেই। পরের দিন সকালবেলা ওনার জ্ঞান ফেরে। আর জ্ঞান ফেরার পর উনি ভালো করে কথা বলতে পারছেন না, খালি কোনো মতে মানে চোখ খুলে তাকাতে পারছিলেন, আশেপাশের মানুষগুলোকে দেখছিলেন, আসলে চিনতে পারছিলেন কিনা সেটাও বোঝা যাচ্ছিল না। কিন্তু ঘটনার শুরুটা কিন্তু এখান থেকেই। ওই দিন সকাল থেকে আস্তে আস্তে ওনার মুখ এক পাশে বাঁকা হওয়া শুরু করে, ওনার হাত পা গুলো বেঁকে বেঁকে যায়। উনি আর কথা বলতে পারছিলেন না, খাওয়া দাওয়া করতে পারেন না। এমনকি উনি যখন বিছানায় শুয়ে ঘুমাতেন, ওনার হাত দুটো নাকি বুকের উপরে সোজা করে উনি রাখতেন। মানে হাত দুটো যে পাশে রাখবেন বা পেটের উপরে বা বুকের উপরে শুয়ে রাখবেন, বিষয়টা এরকম না। তো ওনাকে যখন মানুষ এই অবস্থায় দেখলেন, ওনার শ্বশুরবাড়ির লোকজন, দ্রুত মানিকগঞ্জ হসপিটালে তাকে ভর্তি করা হলো। সেখান থেকে ঢাকাতে তার পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হলো। এখন কি হয়েছে এটা তো রাহেলা
আন্টি বুঝতে পারছেন, মানে বলতে পারছেন না ওই অবস্থাতে, উনি তো কথা বলতে পারছিলেন না ভালো করে, মানুষজন তো কিছুই বুঝতে পারছে না, মানুষ মনে করে যে হয়তোবা কোনো কারণে প্যারালাইজড হয়ে গেছে, ট্রিটমেন্ট করাতে হবে। এইভাবে দিনের পর দিন ধরে ওনার ট্রিটমেন্ট চলছে। প্রায় 17 দিন উনি হসপিটালে ভর্তি ছিলেন, কিন্তু কোনো উন্নতি হচ্ছিল না। ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের ট্রিটমেন্ট চালিয়ে নিয়েছিলেন, কিন্তু যখন কোনো উন্নতি হচ্ছিল না তাকে রিলিজ দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়, কিছু কিছু ওষুধ দিয়ে দেওয়া হয়, কিন্তু ওনার কোনো উন্নতি হয় না। এদিকে হসপিটাল থেকে আসার পর মাঝরাতে উনি কেমন যেন চিৎকার করে উঠতেন। ওনার চোখের দিকে তাকালে মনে হতো ভয়ঙ্কর কোনো কিছু দেখছেন উনি, যেটা বাসার মানুষ দেখতে পাচ্ছেন না। তার চোখগুলো এত বড় বড় হয়ে যেত, মনে হচ্ছে দুটো চোখ এখনই ফেটে বের হয়ে আসবে। এদিকে সময়টা কিন্তু রমজান মাস, প্রথম রমজানে মানে শুরু হয় নাই, সাহরির আগেই এই ঘটনা ঘটেছে। এভাবে দিন যাচ্ছে, প্রথম রমজান থেকে 20 রমজান চলে এসেছে। এদিকে এই যে রাহেলা আন্টির যিনি বাবা, উনি একজন কবিরাজের সন্ধান পান। তো ওনার পরিচিত কবিরাজি ছিল, ওখানে উনি গিয়েছেন কবিরাজের কাছে। তো কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ সবকিছু শোনার পর বলছেন যে তোর মেয়েকে তো মেরেই ফেলেছিস, তা আমার কাছে এখন কেন আসছিস? যা, আমি মরার পর মাটি দিয়ে দিস, আমি আর কি করব, এত পরে আসলে হবে? তখন এই রাহেলা আন্টির বাবা যিনি, ওই কবিরাজের কাছে খুব কান্নাকাটি করেন যে কি করব, আমরা তো আসলে বুঝতে পারতেছি না ঘটনাটা কি ঘটছে। বলে যে যা বোঝার আমি বুঝে গেছি, মেয়েকে তোর বাড়িতে নিয়ে আয়, আর আজকে রাত্রে আমি তোদের বাড়িতে যাব, আমার সাথে আরো 2 জন কবিরাজ থাকবেন, বাড়ির দরজা খুলে রাখবি, তোর বাড়ি আমি চিনি, আমার জন্য দরজায় টোকা দিতে না হয়, দরজা খোলা রাখবি, রাহেলার ঘর খোলা রাখবি, তোরাও জেগে থাকবি, সবাই থাকবি আমার পাশে, কিন্তু আমি যেন তোদেরকে গিয়ে ডাক না দেই, মানে ডাক দেওয়ার মতো যেন পরিবেশ না হয়। বলে আচ্ছা ঠিক আছে, তাই হবে। তো ওই দিন ওই কবিরাজ রাত 12টার দিকে, এটা কিন্তু ঢাকাতেই হয়েছে, রাত 12টার দিকে এই রাহেলা আন্টির বাসায় যান। ওনার মা বাবা ছিল, ওনারা দরজা খুলে রেখেছিলেন। কবিরাজ আসেন, আসার পরে কবিরাজ রাহেলা আন্টির ঘরে যান। যাওয়ার পরে উনি রুকিয়া শুরু করে দেন রাহেলা আন্টির উপরে। রুকিয়া শুরু করার সাথে সাথে দেখা যেত রাহেলা আন্টির শরীর প্রথমে পুরো নীল বর্ণ হয়ে যেত, মনে হচ্ছে ওনার শরীরের সমস্ত রক্ত নীল হয়ে গেছে, যেটা উনি তো ফর্সা মানুষ ছিলেন, রক্ত নীল হয়ে গেলে শরীরটাও তো নীল হয়ে যাবে, ওরকমই দেখাবে। আবার আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওনার চেহারা আগের মতো ফর্সা হয়ে যেত, উনি ফর্সা মানুষ ছিলেন। আবার তার শরীর পুরো কালো মিচমিচে হয়ে যেত, একদম মনে হতো যে উনি একদম কালো একজন মানুষ, কিন্তু আসলে ওইটা ওনার গায়ের রং ছিল না। তো এইভাবে চলতে লাগলো। এর মধ্যে মাঝে মাঝে তার শরীরে হঠাৎ করে এমন শক্তি এসে যেত যে 5-6 জন মিলেও তাকে ধরে রাখা যাবে না, এমন একটা অবস্থা হতো। তো এভাবে প্রতিদিন ওই কবিরাজ আসতেন এবং রুকিয়া করতেন। তো করছেন, এই যে কোন দিক দিয়ে রমজান মাস শেষ হলো, ঈদ চলে গেল, এই ঈদ রমজান এই জিনিসটা ওনারা আসলে ওইবারের মতো বুঝতেই পারেন নাই। তো আস্তে আস্তে রাহেলা আন্টির মধ্যে কিছু পরিবর্তন আসতে থাকে, পরিবর্তনটা ইতিবাচক পরিবর্তন, মানে আস্তে আস্তে ভালো হয়ে যাওয়া শুরু করে। 7 দিন রুকিয়া করার পর ওনার শরীরের পরিবর্তন আসতে শুরু করে, হাত পাগুলো আবার আগের মতো আস্তে 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 স্বাভাবিক হতে থাকে। তেল পরা দেওয়া হয়, সেগুলো মালিশ করতে বলা হয়। যে তেলগুলো দেওয়া হয়েছিল, এই তেলগুলোর নাকি এমন বিশ্রী গন্ধ ছিল, সেটি শরীরে মাখলে ভয়ানক দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ত। তো পহেলা রমজান, যেটা তার আগের রাত, বা পহেলা রমজান থেকে শুরু করে 1 মাস 23 দিন লেগেছিল রাহেলা আন্টির পুরোপুরি স্বাভাবিক হতে। উনি যখন স্বাভাবিক হন তখন মূলত উনি কি দেখেছিলেন সেটা সকলকে বলেন, আর তখন মানুষজন বুঝেছিল আসলে কেন রাহেলা আন্টির মুখ একদিকে বাঁকা হয়ে গেল, হাত পা কেন বাঁকা হয়ে গেল, কেন উনি যে জিনিসটা দেখেছিলেন ঠিক সেইটার মতো অবস্থাই ওনার হয়েছিল। টিনের চালে ওই বাঁশের উপরে যে বসেছিল তার চেহারার মতো হয়ে গেছিল। তো ওই কবিরাজ বলেন যে রাহেলা, তুমি তো
স্বাভাবিক হয়েছে, কিন্তু তোমার উপর আসর কিন্তু এখনো কাটেনি, এখনো কিন্তু সমস্যা আছে। তুমি খুব দরকার ছাড়া এই রুমের বাইরে যাবা না, এখানেই থাকবা। আমার আরও কাজ আছে, এই কাজগুলো আমি করব। 10 দিন পরে আমি আসব, এর মাঝে খারাপ কিছু হলে অবশ্যই জানাবা, কিন্তু খুব দরকার ছাড়া তুমি এই রুম থেকে বাইরে বের হবে না, এখানেই থাকবা। এখন সমস্যা হলো কি, যে ওই কবিরাজ চলে যাওয়ার পর 2-3 দিন পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। এরপরে এই রাহেলা আন্টির বাসার লোকজন এক ভয়ানক বিপদের মুখে পড়ল। সেটা হলো, ওনারা এই রাহেলা আন্টির যে রুমটা, এই রুমের থেকে বাইরে গেলে দেখতো যে উঠোনে রাহেলা আন্টি হাঁটাহাঁটি করছে। আরে রাহেলা এখানে আসলো কিভাবে? ও তো রুমে ছিল। আবার দেখে এই রাহেলা আন্টি গাছের মাথায় বসে আছে, কিন্তু রাহেলা আন্টি কিন্তু রুমে। কখনো দেখা যায় রাহেলা আন্টি ওয়াশরুমে গেছে, কিন্তু উনি আসলে ওয়াশরুমে না। ভেতর থেকে যখন আওয়াজ আসতো, এই ভেতরে কে? আমি রাহেলা। কিন্তু রাহেলা আন্টি কিন্তু তার রুমে। ওনারা আবার দেখছেন যে রাহেলা আন্টি তো রুমে বসে আছে। এই যে সমস্যাগুলো শুরু হলো তাদের বাসায়, একবার গাছের উপর, একবার ওয়াশরুমে, একবার উঠোনে, মানে দিনের বেলাতেও এই ধরনের সমস্যা দেখা দিত। আর ওই জিনিসটা যখন উঠোনে বা গাছের উপরে দেখা দিত, তখন বাড়ির সদস্যদেরকে উদ্দেশ্য করে হাসতে থাকতো, বিশ্রী সে হাসি। এই হাসি দেখলে যে কারো পিলে চমকে যাবে এবং অজ্ঞান হয়ে যাবে। বাড়ির লোকজন তো প্রচন্ড ভয়, এই ভয় নিয়ে তারা দিন পার করতে লাগলো। এদিকে উনি তো রুম থেকে বের হন না, ওই কবিরাজ কিছু আমল শিখিয়ে দিয়ে গেছিলেন, উনি সেটা করছেন। উনি বুঝতে পেরেছেন যে কি সমস্যা হয়েছে। এর মধ্যে কি শুরু হয়ে গেল, যে গভীর রাতের বেলা ওনাদের বাড়ির যে উঠোন, এই উঠোনে মনে হচ্ছে বেশ কিছু মানুষ ঝগড়াঝাটি করছে, লাঠি নিয়ে মারামারি করছে, ঢিল ছুটছে। কিন্তু সকালে উঠে দেখা যেত যে না, কোনো ঢিলের কোনো অস্তিত্ব নেই, সবকিছু ঠিকঠাক। তো 10 দিন পর কবিরাজ আসেন, কিছু জিনিস আনতে বলেন। আসার পরে যেমন 21টা গাছের পাতা, কিছু কাঁচা হলুদ, 4টা খাসি, একটা মোরগ, এবং এগুলো হতে হবে পুরোটাই সাদা, এবং এগুলো ম্যানেজ করাও কিন্তু খুব কষ্ট। তো যাই হোক, এগুলো ওনারা ম্যানেজ করেছিলেন, কিন্তু সময় লেগেছিল আসলে। এর ভিতরে কুরবানি ঈদও চলে আসে। কুরবানি ঈদের 5 দিন পর হুজুর ওই কবিরাজ বলেছিলেন যে উনি ফাইনাল রুকিয়াটা করবেন, এখন একটা পর্যায়ে এসেছে। তো 5 দিন পর উনি তুলা রাশির একজন মানুষকে নিয়ে আসেন ওই রাহেলা আন্টির বাসায়। রাত 1টার দিকে শুরু হয় ওনার কিছু রিচুয়াল। অনেকগুলো কাজ উনি করেছিলেন, যেমন একটা সাদা মোরগের মাথা, মানে মোরগটার মাথা এই কবিরাজ তার দাঁত দিয়ে এক কামড় দিয়ে ছিঁড়ে ফেলেছিলেন, এবং সেই রক্তটা রাহেলা আন্টির মাথা থেকে দেয়া শুরু করেছিলেন এবং সমস্ত শরীরে দিয়ে দিয়েছিলেন। তারপর তুলা রাশির যেই একজন, তার উপরে ওই রক্তটা দিয়ে দিয়েছিলেন, এবং তারপরে ওই তুলা রাশির ওই ব্যক্তির উপরে একটা জিন হাজির করা হয়েছিল। ওই জিন হাজির করার পর তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাহেলা আন্টির অবস্থা কেন এমন হয়েছে এবং কেন রাহেলা আন্টিকে সে এই অবস্থা করেছে। কবিরাজ জানতেন, কিন্তু কবিরাজ ওই জিনের দ্বারাই ওই তথ্যগুলো রাহেলা আন্টির পরিবারকে বলার চেষ্টা করেছিলেন। প্রিয় লিসেনার্স, প্রথম রমজান যেদিন হবে তার আগের দিন কিন্তু রাহেলা আন্টি তার স্বামীর সাথে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে নামার পর, যখন ভ্যানে করে আসছিলেন, একটা জায়গা আসার পর ওনার হঠাৎ করে শীত শীত লাগছিল। তখন কিন্তু শীতের সময় ছিল না, যেটা আমরা শুরুতে বলেছি। মূলত সমস্যাটা ওইখান থেকে শুরু হয়েছিল। ওই জায়গাটাতে নাকি খুব পুরনো একটা নিম গাছ আছে, অনেক পুরনো নিম গাছ, এবং ওই নিম গাছের ভিতর দিয়ে একটা বট গাছ উঠেছে। ওইখানে 7টা দুষ্টু জিন থাকতো। ওই সময় ওই দিক দিয়ে যাওয়ার সময় ওই 7টা জিন একসাথে নাকি এই রাহেলা আন্টিকে পছন্দ করে। তারপর থেকে এই 7টা জিনই রাহেলা আন্টির পিছু লাগে, এবং 7টা জিনই নাকি রাহেলা আন্টিকে নিয়ে যেতে চায়। তো এই যে সমস্যাটা সৃষ্টি হয়, এই সমস্যা থেকেই একটা জিন আর কি রাহেলা আন্টি যেদিন ওই যে রান্না করে যখন আসছিল ওই রাত্রেই, তখন একটা জিন ভয় দেখিয়েছিল, এবং ওইটার প্রভাবেই ওনার এই অবস্থা হয়ে গিয়েছিল। এখন ওই 7টা জিন তো তাকে ছাড়ে না, কোনোভাবে উনি ভালো হচ্ছিলেন না। তো এই যে এই তথ্যগুলো যখন ওই কবিরাজ তার জিনের মাধ্যমে জেনেছিলেন, উনি মূলত এই যে সময়টা নিয়েছিলেন 10 দিন, এই 10 দিনের ভিতরে উনি মানিকগঞ্জের ওই জায়গাতে গিয়েছিলেন। ওই জায়গার নিচে উনি বৈঠক করেছিলেন ওই জিনদের সাথে, জিনদেরকে
বিভিন্নভাবে বুঝিয়েছিলেন। তো ওই জিনগুলো বিভিন্ন শর্ত দিয়েছিল যে এগুলো করলে তারা রাহেলা আন্টিকে ছেড়ে চলে যাবে, কিন্তু এই শর্তগুলো ছিল বেশ কঠিন শর্ত। কবিরা যখন এই জিনিসগুলো জানান তখন রাহেলা আন্টির বাবা উনি বলেন যে তার মেয়েকে সুস্থ করার জন্য উনি প্রয়োজনে ওনার সব কিছু বিক্রি করে দেবেন। তো ওনার বেশ কিছু সহায় সম্পত্তি উনি বিক্রি করে দিয়েছিলেন। বিক্রি করার পর এই রাহেলা আন্টিকে নিয়ে ওনার মা বাবা ভোলায় চলে গিয়েছিলেন। বরিশাল বিভাগের যে ভোলা যে জেলাটা রয়েছে ওই ভোলার একটা জায়গায় চলে গিয়েছিলেন। ওইখানে যাওয়ার পর এই রাহেলা আন্টি, তার মা বাবা বা ফ্যামিলির আর কেউ তাদের নিজ গ্রামে আর কখনো আসেননি। আর রাহেলা আন্টিও মানিকগঞ্জ তার শ্বশুর বাড়িতে আর কখনো যাননি। তার শ্বশুর শাশুড়ির সাথে বা তার ওই স্বামীর সাথে আর কোনো যোগাযোগ ছিল কিনা এটা আসলে ওইভাবে সোহেল রানা ভাই বলতে পারেনি বা তার আম্মা বলতে পারেননি। তবে রাহেলা আন্টির 2 ছেলে এবং 1 মেয়ে আছে। রাহেলা আন্টি ভালো আছেন, এই মুহূর্তে তারা ভালো আছেন। তবে তাদের ফোন নাম্বারটা সোহেল রানা ভাই